আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করব যে √5 একটি অমূলদ সংখ্যা। তো আমরা জানি যে বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা যদি √5 যে একটা অমূলদ সংখ্যা সেটা প্রমাণ করার জন্য আমাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে √5 কি একটি মূলদ সংখ্যা। যদি সেটা মূলদ সংখ্যা না হয় তাহলে অবশ্যই সেটা অমূলদ সংখ্যা। আর একটা সংখ্যা যদি মূলদ সংখ্যা হতেই হয় তাহলে হয় সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে, নয়তোবা সেটা ভগ্নাংশ সংখ্যা হবে। যদি সেটা পূর্ণ সংখ্যা না হয় এবং সেটা যদি ভগ্নাংশ সংখ্যা না হয় তাহলে সেটা হচ্ছে অবশ্যই অমূলদ সংখ্যা। তাহলে আমরা প্রথমে দেখব যে √5 পূর্ণ সংখ্যা কি নয়। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম যে √5 একটি মূলদ সংখ্যা। তো √5 যদি এটা মূলদ সংখ্যা হয় তাহলে আমরা কি করব, প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে 5 এর আগে পূর্ণ বর্গ সংখ্যা, 5 অপেক্ষা ছোট এটা পূর্ণবর্গ সংখ্যা লিখব এবং 5 অপেক্ষা তার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা লিখব। তো আমাদের 5 অপেক্ষা ছোট খুব কাছাকাছি একটা পূর্ণ সংখ্যা হচ্ছে 4, আর হচ্ছে 5 অপেক্ষা বড় খুব কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। তো আমরা কি করব, এরপরে প্রত্যেকটা সংখ্যাকে বর্গমূল করব এবং আমরা যদি 4কে যদি বর্গমূল করি তাহলে হয় 2 এবং 9কে যদি আমরা বর্গমূল করি তখন হয় 3। কিন্তু 5কে পূর্ণবর্গ সংখ্যা যেহেতু নয় সেটাকে বর্গমূল করা যাবে না, এখানে √5 আকারেই থাকবে। এখানে কিন্তু আমরা একটা স্পষ্ট বিষয় দেখতে পাচ্ছি, এই যে √5 অবশ্যই 2 অপেক্ষা কি বড়, ঠিক আছে, এবং এই 3 অপেক্ষা ছোট। তাহলে 2 অপেক্ষা বড় 3 অপেক্ষা ছোট, হ্যাঁ, তাহলে অবশ্যই সংখ্যাটা কি হতে পারে না, পূর্ণ সংখ্যা হতে পারে না, কারণ 2 এবং 3-এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই, হয় সেটা ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা বিষয় প্রমাণিত হলো যে √5 একটা পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা দেখব যে √5 ভগ্নাংশ সংখ্যা কি নয়। আবার মনে করি √5 একটি ভগ্নাংশ সংখ্যা। তাহলে √5 যদি একটা ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে অবশ্যই √5কে ভগ্নাংশ আকারে লেখা যাবে, অর্থাৎ লব এবং হর আকারে লেখা যাবে। এটাকে আমরা বোঝার জন্য আমরা প্রথমে একটা সংখ্যা নিলাম যে 1.1। তো আমরা যদি এই উদাহরণটা ভালো করে লক্ষ্য করি এবং আমাদের যদি মেন অঙ্কের সাথে মেলাই তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখো দশমিক আছে, দশমিকের জন্য আমরা কি দিলাম, 1 দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে দশমিকের ডানে যেহেতু একটা অঙ্ক তাহলে একটা 0 দিলাম। এখন আমরা কি করব, উভয় পক্ষকেই বর্গ করব। এই যে বর্গ করলাম, আবার আমরা এই উভয় পক্ষকে বর্গ করলাম। তো যদি আমরা বর্গ করি তাহলে এখানে বর্গ সংখ্যা হচ্ছে, যদি আমরা গুণ করি 1.1কে যদি বর্গ করি তাহলে 1.1 হয়। আর যদি 11কে বর্গ করি 121, আর 10কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা 10কে এভাবে লিখব যে 10 গুণ 10, একই কথা। এরপর আমরা কি করব যে 1.1-এর সাথে আমরা এই যে 10 গুণ করব এবং 121-এর সাথেও আমরা 10 গুণ করব, আর নিচে হচ্ছে 10 গুণ 10। এখানে আমরা কি করলাম যে উভয় পক্ষকে 10 দ্বারা গুণ করলাম। তো 10 দ্বারা গুণ করার পরে দেখো এই 10 আর এই 10 যদি আমরা কাটি আর 1.1কে যদি 10 দ্বারা গুণ করি তখন আমাদের আসে 12.1। আবার যদি আমরা 121কে যদি 10 দ্বারা গুণ করি ভাগ করি তখন আমাদের এখানেও কিন্তু 12.1 আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মূলদ সংখ্যাকে যদি একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় তখন একটা পর্যায়ে দুইটা পক্ষই পরস্পর সমান হয়। তো এখন আসো আমরা মেইন টপিকে আসি। আমরা এখানে কি করলাম, ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। আর আমরা জানি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে গেলে পি এবং কিউ পরস্পর কি হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং কিউ এর মানটা কি হতে হবে, 1 থেকে বড় হতে হবে। আজকে যদি কোনো একটা সংখ্যার মান 1 হয়ে যায়, হর যদি 1 হয় তাহলে কিন্তু আসলে নিচের 1-এর কোনো ভ্যালু থাকে না, সমান সমান কি হয়ে যায়, এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। এই জন্য আমার যদি একটা সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হয় অবশ্যই যে হর থাকবে হরটা 1 থেকে বড় হতে হবে। এই জন্য আমরা লিখছি
যে কিউ এর মান সবসময় কী হতে হবে, 1 থেকে বড় হতে হবে। এরপর হচ্ছে পি কিউ পরস্পর সহমৌলিক থাকতে হবে। পরস্পর সহমৌলিক, সহমৌলিক জিনিসটা কি, সেটা হচ্ছে এই কোনো সংখ্যাকেই ভাগ করা যাবে না। আমরা কি করতে পারতেছি না, 5 দ্বারা 7কে ভাগ করতে পারতেছি না, আবার 7 দ্বারা 5কে ভাগ করতে পারতেছি না, আবার এমন কোনো সংখ্যা নাই যে 5 এবং 7কে ভাগ করা যাবে। তাহলে 5 এবং 7 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। তো এই হচ্ছে তোমাদের যে প্রসেসে আমরা লিখলাম এখানে পি কিউ স্বাভাবিক সংখ্যা এবং কিউ এর মান 1 হতে পারবে না, আর এটা হচ্ছে পি এবং কিউ পরস্পর সহমৌলিক। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে ঠিক আগেরটার মতো আমরা যেটা উদাহরণটা দেখাইলাম, এরকম আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করার পরে আমরা যদি স্কোয়ারে এই স্কোয়ার দিয়ে রুটকে কাটি তাহলে 5, আর এখানে পি এর উপরে স্কোয়ার, এই যে পি স্কোয়ার, এবং কিউ এর উপরে স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার। এরপর আমরা কি করলাম, এই পক্ষেও আমরা কিউ গুণ করলাম এবং এই পক্ষেও আমরা কিউ গুণ করলাম। এরপরে হচ্ছে দেখো, আমরা যদি এই কিউ দিয়ে এই কিউকে যদি আমরা কি করি, কাটি, তাহলে উপরে থাকে পি স্কোয়ার, নিচে থাকে কিউ। এখানে 5 কিউ, এখানে কিউ এর মান যাই হোক না কেন, 2, 3, 4, 5 যাই হোক না কেন, এখানে 5 কিউ একটা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে। আর পি স্কোয়ার এবং কিউ, অপরপক্ষে পি স্কোয়ার এবং কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। অর্থাৎ আমরা যদি এখানে আগের অঙ্কটার মতো দেখতাম যে একটা সংখ্যা দিয়ে কিন্তু অপর সংখ্যাকে ভাগ করা যাবে না, কারণ যেহেতু এই দুটা সংখ্যাই হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা, আর পরস্পর সহমৌলিক সংখ্যা থাকলে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আর যদি ভাগ করতে হয় সেটা অবশ্যই ভগ্নাংশ চলে আসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই পক্ষ আর এই পক্ষ কখনোই সমান হতে পারে না। তাহলে এই যে পি স্কোয়ার কিউ একটি পূর্ণ সংখ্যা নয় এবং পি স্কোয়ার কিউ 5 কিউ এর সমান হতে পারে না। আজকে যদি মূলদ সংখ্যা হইতো তাহলে আমাদের যে এই অঙ্কটা আছে, ঠিক দেখো, আমরা যদি এটা মূলদ সংখ্যা দিয়ে আমরা প্রমাণ করে দেখাইলাম যে উভয় পক্ষ কী হয়, পরস্পর সমান হয়। যেহেতু এটাকে ভাগ করা যাবে না, তাহলে 5 কিউ এর সমান হতে পারে না। অতএব √5 এর মান পি বাই কিউ এর আকারে কোনো সংখ্যায় হতে পারে না। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।